আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে সকলকেই স্বাগতম। ভিডিওটির মধ্যে কিং কং সিরিজের মুভিগুলো এক্সপ্লেনেশন করা হবে। প্রথমে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটি 2005 সালে মুক্তি পাওয়া কিং কং সিনেমা। তো চলুন সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা অ্যান নামক একজন মহিলা থিয়েটার আর্টিস্টকে দেখতে পাই, তবে দুর্ভাগ্যবশত তার থিয়েটারটি আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। অপরদিকে আমাদেরকে মানসিকভাবে বিষণ্ণ কার্ল ডেনহ্যাম নামক একজন লোককে দেখানো হয়। এই ব্যক্তি একজন ডাইরেক্টর, তবে স্বভাবগত দিক থেকে তিনি অনেক লোভী একজন মানুষ। কার্ল তার প্রডিউসারদেরকে বলেন সে নেচারের মধ্যে এমন কিছু শুট করতে যাচ্ছে যেটি এর আগে কেউই দেখেনি, আর এর জন্য তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সে তার প্রডিউসারদের কাছে পর্যাপ্ত ফান্ডের ডিমান্ড করে, তবে তারা ভালোভাবেই জানতো যে কার্লের মানসিক অবস্থা ভালো নেই। তারা তাকে ফান্ড না দেবার সিদ্ধান্ত নেয় ও তার শুট করা সিনেমাগুলো বিক্রি করে দিতে চায়, যেটি কার্ল শুনে ফেলে। সে তার শুট করা রিলস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কার্লকে যত তাড়াতাড়ি সম্ভব তার সিনেমার শুটিং শেষ করতে হবে, আর তার জন্য তার প্রয়োজন এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত কেউই যায়নি, আর সেই জায়গাটি অবশ্যই প্রাকৃতিক বৈচিত্র্যময় হতে হবে। অপরদিকে আমরা অ্যানকে দেখতে পাই যে তার কর্মের সন্ধানে কার্লের সাথে এসে সাক্ষাৎ করে। কার্লের এমন দুর্বিষহ অবস্থায় কোনো নায়িকাই তার সিনেমায় কাজ করতে চাচ্ছে না, তাই সে অ্যানকে তার সিনেমায় নায়িকা হবার প্রস্তাব দেয়। অ্যান কার্লের উদ্ভট সেই গল্প শুনে তাকে পাগল ভাবতে শুরু করে, তবে অ্যানের কাছে অন্য কোনো পথ ছিল না, তাই সে শেষ পর্যন্ত তার সিনেমায় নায়িকা হতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে একটি বিশাল জাহাজ দেখানো হয়, যেই জাহাজে করে তারা সেই জায়গাতে পৌঁছাবার প্রস্তুতি নেয়। আমাদেরকে জ্যাক নামক একজন রাইটারকে দেখানো হয়। ডাইরেক্টর কার্ল তাকে তার সিনেমার হিরো হবার প্রস্তাব দেয়। তারা দ্রুত সেই জাহাজ নিয়ে রওনা হয়, কারণ শহরের পুলিশ কার্লের বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে চলে এসেছে। আমরা দেখতে পাই জাহাজের মধ্যে কার্ল তার সিনেমার শুটিং শুরু করে দিয়েছে। কার্ল জাহাজের পাইলটকে বলে সেই অদ্ভুত দ্বীপের দিকে রওনা দিতে, যে দ্বীপ সম্পর্কে কেউই জানে না। দ্বীপের উদ্দেশ্যে কিছু দূরে যাবার পর তারা রাস্তা হারিয়ে ফেলে। সামনে কোন দিকে যেতে হবে তারা সেটি দেখতে পায় না। আমরা দেখতে পাই তাদের জাহাজের সামনে বিশাল আকারের পাথর অবস্থান করছে, যেগুলোকে দেখার পর তাদের মধ্যে একজন পাহাড় বলে চিৎকার করতে শুরু করে। কিছু দূরে যাবার পর তাদের জাহাজটি পাহাড়ের সাথে ধাক্কা খায়, তবে তারা কোনো মতো সে যাত্রায় বেঁচে যায়। তারা সেই দ্বীপের উদ্দেশ্যে তাদের যাত্রা চালিয়ে যায়। রাত পেরিয়ে দিন চলে আসে। দিন হলে ডাইরেক্টর কার্ল তার শুটিং আবার শুরু করে। আমরা দেখতে পাই তারা সেই দ্বীপের অনেক নিকটে চলে এসেছে। অবশেষে তারা সকলেই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছাবার পর ডাইরেক্টর তার শুটিং শুরু করে, তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেখানে বসবাসকারী জঙ্গলি আদিবাসী তাদের সকলকে ঘিরে ফেলে। তারা তাদের উপর আক্রমণ করে ও সেখানে উপস্থিত বেশ কিছু লোকেদের হত্যা করে। তারা তাদের আরো ক্ষতি করবে তার আগে ক্যাপ্টেন চলে আসে ও তাদের উপর গুলিবর্ষণ করে। গুলির আওয়াজে আদিবাসীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা দেখতে পাই তারা অ্যানকে ধরে ফেলেছে। তারা অ্যানকে বলি দেবার জন্য একটি জায়গায় বেঁধে রাখে। অপরদিকে জাহাজের লোকেরা অ্যানকে বাঁচাবার জন্য সেই জায়গায় পৌঁছায়, তবে তার আগে সেখানে দৈত্যাকার কং চলে আসে। সে অ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অস্ত্র হাতে জাহাজের লোকেরা সেই জায়গায় পৌঁছায়, তবে দুর্ভাগ্যবশত তারা অ্যানকে সেখানে খুঁজে পায় না। অপরদিকে আমরা ডাইরেক্টরকে দেখতে পাই যে তার শুটিং এর কাজে ব্যস্ত থাকে। তার মানসিক অবস্থা এমন ছিল যে পরিস্থিতি যেমনই হোক তাকে তার শুটিং এর কাজ শেষ করতে হবে। অ্যানের সন্ধান করতে করতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা বিশাল আকার ডাইনোসরদেরকে দেখতে পায়। হঠাৎ তৃণভোজী ডাইনোসরদের মাঝে মাংসাশী কিছু ডাইনোসর চলে আসে, যাদের ভয়ে দৈত্যাকার তৃণভোজী ডাইনোসরেরা দৌড়াতে শুরু করে, আর তাদের পায়ের চাপায় মারা যাবার ভয়ে জাহাজের লোকেরাও সামনের দিকে ছুটতে শুরু করে। হিংস্র ডাইনোসরেরা দৌড়াতে থাকা মানুষদের খাবার চেষ্টা করে। এদিকে আমরা অ্যানকে দেখতে পাই, যাকে কং তার বাসার মধ্যে নিয়ে এসেছে, তবে অ্যান তার জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর যখন অ্যান তার জ্ঞান ফিরে পায়, সে দৈত্যাকার কংকে তার সামনে দেখে সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে কং তাকে পুনরায় ধরে ফেলে। অ্যান বুঝতে পারে যে কং তাকে কোনো ক্ষতি করবে না, তারপরেও সে এখানে তো আর থাকতে পারবে না। তাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা দেখতে পাই অ্যান কং এর সামনে নৃত্য প্রদর্শন করতে শুরু করে, যেটি দেখে কং অনেক আনন্দিত হয়। তবে নৃত্য প্রদর্শনের এক পর্যায়ে অ্যান হাঁপিয়ে যায়, যার কারণে কং মন খারাপ করে। জ্যাক ও তার টিমের লোকেরা কং এর কাছে শেষ পর্যন্ত পৌঁছে যায়। তারা কং এর উপর গুলিবর্ষণ শুরু করে। কং প্রচন্ড রেগে যায়। জ্যাক ও তার লোকেরা
দুই পাহাড়ের সংযোগস্থলে থাকা একটি ডালের উপর অবস্থান করছিল, যেটি কং রাগের মাথায় ফেলে দেয়। এরই সুযোগে অ্যান সেখান থেকে পালিয়ে যায়। সে এমন এক স্থানে এসে পৌঁছায় যেখানে হিংস্র ডাইনোসরেরা অবস্থান করছে। সেখানকার হিংস্র ডাইনোসরেরা অ্যানের পিছু করতে শুরু করে। অ্যান ডাইনোসরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়া হতে পড়ে যায়। তবে তাকে শেষ মুহূর্তে কং ধরে ফেলে। অ্যান কং এর হাতের মধ্যে অবস্থান করা সত্ত্বেও হিংস্র ডাইনোসরেরা অ্যানকে খাবার জন্য কং এর উপর আক্রমণ করে। দেখতে দেখতে সেখানে 3টি বিশালাকার হিংস্র ডাইনোসর চলে আসে, যারা এক এক করে কং এর উপর আক্রমণ করতে শুরু করে। কং ও অ্যানকে বাঁচাবার জন্য তাদের সাথে লড়াই চালিয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে তারা দুই পাহাড়ের মাঝখানে পড়ে যায়। পাহাড় হতে পড়ে যাবার কারণে 2টি ডাইনোসর সেখানেই মারা যায়। বেঁচে যাওয়ার ডাইনোসরটি অ্যানের পিছু নিতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে কং সেখানে চলে আসে ও সেই হিংস্র ডাইনোসরের সাথে ফাইট শুরু করে। কং তার শক্তিশালী হাতের সাহায্যে হিংস্র ডাইনোসরের চোয়াল ধরে সেটি মাঝ বরাবর চিরে ফেলে। ডাইনোসরটি মারা যায়। মারা যাবার পরেও কং সেই ডাইনোসরের ভেঙে যাওয়া চোয়াল দুটো নিয়ে খেলা শুরু করে। অ্যান বুঝতে পারে যে কং এর মনে তার জন্য মায়ার জন্ম হয়েছে, যার জন্যে কং তার জীবন বাজি রেখে হিংস্র ডাইনোসরদের সাথে লড়াই করেছে। অপরদিকে আমরা জ্যাক ও তার টিমকে দেখতে পাই, যারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। আমরা দেখতে পাই সেই জায়গা হতে বিশালাকার সব পোকা বেরিয়ে আসে ও তাদের উপর আক্রমণ করে। জ্যাক ও তার সাথীরা নিজেদেরকে বাঁচাবার জন্য পোকাগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। তবে তারা সংখ্যায় এত বেশি ছিল যে জ্যাক ও তার টিম তাদের সামনে দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ও বাকি টিম মেম্বার্সরা সেখানে চলে আসে। তারা চারপাশ থেকে পোকাগুলোর উপর গুলিবর্ষণ করে ও সেখানে উপস্থিত আহতদের উদ্ধার করে। ক্যাপ্টেন জ্যাক ও সেখানে উপস্থিত আহত লোকেদের বলে যে তাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ হয়তো বা অ্যান আর বেঁচে নেই। তবে জ্যাক তাদের উদ্দেশ্যে বলে যে তার বিশ্বাস অ্যান এখনো বেঁচে আছে। অপরদিকে আমরা কংকে দেখতে পাই যে অ্যানের সাথে পাহাড়ের চূড়ায় বসে সূর্য অস্ত যাওয়া উপভোগ করছে। আমরা দেখতে পাই অ্যান প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, যার কারণে সে কং এর হাতের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কং তাকে জাগাবার চেষ্টা করে না। আমরা জ্যাককে দেখতে পাই যে অ্যানকে খুঁজে পাওয়ার রাস্তা বের করে ফেলেছে। আমরা দেখতে পাই জ্যাক অ্যানকে শেষ পর্যন্ত খুঁজে পায়। ঘুমিয়ে থাকা অ্যান জেগে ওঠে। জ্যাক অ্যানকে বলে যে তাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। তবে ঠিক সেই মুহূর্তে কংও জেগে যায়। কং ভাবতে শুরু করে যে জ্যাক অ্যানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। কং অ্যানকে পুনরায় ধরে ফেলে। তবে আমরা দেখতে পাই সেখানে প্রচুর পরিমাণে বাদুড় চলে আসে, যেগুলো কংকে বিরক্ত করতে শুরু করে, যার কারণে অ্যান কং এর হাত থেকে রেহাই পায় ও জ্যাকের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। তবে লোভী ডাইরেক্টর কংকে ধরার পরিকল্পনা করে। সে জানতো যে অ্যানের পিছু পিছু কং এখানে ছুটে আসবে, যার সুযোগ নিয়ে সে সেখানে কংকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। জ্যাক ও অ্যান কং এর হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। তবে কং অ্যানের পিছু করতে করতে ডাইরেক্টরের বানানো ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। সেখানে উপস্থিত লোকেরা কং এর উপর দড়ি নিক্ষেপ করে। তবে দৈত্যাকার কংকে দড়ি দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। আমরা দেখতে পাই কং প্রচন্ড রেগে যায়। কং এক ঝটকানিতে সেখানে উপস্থিত দড়ি ধরে থাকা লোকেদের ছুঁড়ে মারে। অপরদিকে জ্যাক অ্যানকে নিয়ে বোট হতে সেই দ্বীপ হতে বেরিয়ে পড়ে। তবে কংও তাদের পিছু নেয়। সেখানে উপস্থিত লোকেরা কং এর সামনে অনেকগুলো চেতনানাশক ঔষধ ছুঁড়ে মারে, যার কারণে কং দেখতে দেখতে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। আমরা দেখতে পাই অ্যান কং এর জন্য কান্না করছে। তবে তারা অ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ডাইরেক্টর তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। লোভী ডাইরেক্টর তার অসম্পূর্ণ সিনেমা সম্পূর্ণ করে ফেলেছে। সে কংকেও ধরে ফেলেছে সকলকে দেখাবার উদ্দেশ্যে। সে কংকে টিকিটের বিনিময়ে দেখাবার প্রস্তাব রাখে। শহরের সকলেই এত বিশাল আকার প্রাণীকে দেখার জন্য ছুটে আসতে শুরু করে। আমরা কিং কংকে দেখতে পাই তার হাত মোটা শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। সেখানে অ্যানের মতো দেখতে একটি মেয়েকে নিয়ে আসা হয়। সকলকে জানানো হয় একটি মেয়ের কারণে পশুটি দুর্বল হয়ে পড়েছে। তবে কং সেখানে সেই মেয়েটিকে দেখে প্রচন্ড রেগে যায়। সে তার হাত বাঁধা শিকল ছেড়ে ফেলে। আসলে এখানে কং এর অ্যানের কথা মনে পড়ে গিয়েছে, যার কারণে শিকল ছেড়ে ফেলার পর কং অ্যানকে খুঁজতে শুরু করে। থিয়েটার হতে বের হয়ে কং এখন শহরের মধ্যে। কং শহরের মধ্যেই অ্যানকে খুঁজতে শুরু করে। কংকে থামাবার জন্য সেখানে সামরিক বাহিনী চলে আসে। অনেক খোঁজার পর শেষ পর্যন্ত কং এর সামনে অ্যান এসে দাঁড়ায়। অ্যানকে দেখার পর কং অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, যেন সে জিজ্ঞাসা করতে চাচ্ছে সে কোথায় চলে গিয়েছিল। কিং কং অ্যানকে ধরে শহর হতে অনেক দূরে নিয়ে যেতে চায়। আমরা দেখতে পাই পুরো শহরে বরফ জমে গিয়েছে। কং অ্যানকে হাতে করে বরফের উপরে ছোট বাচ্চাদের ন্যায় খেলতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই কংকে থামাবার জন্য সেখানকার সামরিক বাহিনী চলে আসে। তারা কং এর উপর গুলিবর্ষণ করতে শুরু করে। কং অ্যানকে সঙ্গে করে সেখান থেকে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই কং অ্যানকে হাতে ধরে এক বিশাল বড় বিল্ডিং এ উঠে যায়।
তারা সেই বিশাল ভবনের একদম চূড়ায় পৌঁছে যায়। তবে সামরিক বাহিনী হেলিকপ্টারে করে কং এর উপর গুলিবর্ষণ করতে শুরু করে। কং অ্যানকে একটি নিরাপদ স্থানে রেখে হেলিকপ্টারগুলোকে ধ্বংস করার জন্য ভবনের শীর্ষে পৌঁছে সেখান হতে চেষ্টা করে। প্লেন ও হেলিকপ্টারগুলো কিং কং এর উপর লাগাতার গুলিবর্ষণ করতে শুরু করে। আমরা দেখতে পাই অ্যান তাদেরকে গুলিবর্ষণ করতে নিষেধ করে, তবে তারা কেউই তাকে দেখতে পায় না। গুলিবর্ষণের এক পর্যায়ে কং অনেক বেশি আহত হয়ে পড়ে। আমরা দেখতে পাই অ্যান অনেক মায়া ভরা চোখে কং এর দিকে তাকায় ও তাকে স্পর্শ করে। তবে হঠাৎ কং সেই উঁচু ভবন হতে পড়ে যায়। উঁচু ভবন হতে পড়ে যাবার কারণে কং শেষ পর্যন্ত মারা যায়। কং যেখানে মারা গিয়েছে শহরে উপস্থিত সকলেই তাকে দেখতে চলে আসে। আর সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। এরপরে যেই সিনেমাটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, সিনেমাটি 2017 সালে মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম কং স্কুল আইল্যান্ড। সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখানো হয়, যেখানে দুইজন সৈন্য প্লেনে করে একটি দ্বীপের মধ্যে নামে। তারা দ্বীপে নেমে আসার পর একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে তারা দ্বীপের ভেতরে চলে আসে। আমরা দেখতে পাই তাদের দুজনের পেছন থেকে এক বিশালাকার গরিলা উঠে আসে। আমরা জানতে পারি এই বিশালাকার গরিলাটির নাম কং। গরিলাটি সেই দুইজন সৈন্যকে মেরে ফেলে। আর এই সিন এখানে শেষ হয়ে যায়। এরপরে আমাদেরকে বহু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দুইজন প্রাণীবিদকে দেখতে পাই। তারা স্কুল আইল্যান্ড নামক এমন এক আইল্যান্ডের সন্ধান পেয়েছে, যেই আইল্যান্ডের মধ্যে এমন সব ক্রিয়েচার বসবাস করছে, যেই ক্রিয়েচারদের সম্পর্কে আজও বিশ্ববাসী কোনো কিছুই জানে না। তারা সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার জন্য রাষ্ট্রনায়কের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলতে এসেছে। তবে রাষ্ট্রনায়ক তাদের দুজনকে টাকা দিতে না চাইলে তারা তাদের এই দ্বীপ সম্পর্কে বিস্তারিত বলে। বিশ্বের বড় বড় প্রাণীবিদরা এই অজানা দ্বীপের রহস্য বের করার জন্য লেগে পড়েছে। তারা যদি সময় থাকতে সেই দ্বীপে না পৌঁছায়, তবে তাদের আগেই নানা প্রাণীবিদেরা এই রহস্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। তাদের কথা শোনার পর অবশেষে রাষ্ট্রনায়ক তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত হয়ে যায়। রাষ্ট্রনায়ক হতে টাকা পাওয়ার পর প্রাণীবিদ সিদ্ধান্ত নেয় সে সেই আইল্যান্ডের মধ্যে কিছু যোগ্য লোকেদের তার সাথে নিয়ে যাবে। সে কিছু আর্মি ও ফটোগ্রাফারদের তার সাথে নিয়ে স্কুল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তারা প্রথমে জাহাজে করে সমুদ্রের বুক চিরে স্কুল আইল্যান্ডে পৌঁছাবার সিদ্ধান্ত নেয়। তবে সমুদ্রে হঠাৎ এক ভয়ানক তুফান শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত আর্মিদের মধ্যে থাকা এক জেনারেল সিদ্ধান্ত নেয় তারা ঝড়ের মধ্য দিয়ে কিছু হেলিকপ্টার নিয়ে স্কুল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। তবে যখন তারা হেলিকপ্টারে করে ঝড়ের মধ্য দিয়ে যেতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগ আরও তীব্রতর হয়ে যায়। অনেক কষ্ট হলেও সেই তীব্রতর ঝড়কে তারা অতিক্রম করতে সক্ষম হয়। আমরা দেখতে পাই তারা সকলেই হেলিকপ্টারে করে স্কুল আইল্যান্ডে অবশেষে চলে এসেছে। তারা সেখানে পৌঁছাবার পর সেখানকার জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করতে শুরু করে। তারা সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়, যার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। আমরা দেখতে পাই এক বিশাল বড় ডাল এসে হেলিকপ্টারে লাগে ও হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে যায়। সেই বিশাল ডালটি আসলে সেখানকার রাজা কং ছুঁড়ে মেরেছিল। কংকে সিনেমার মধ্যে এক প্রোটেক্টর হিসেবে দেখানো হয়েছে, যে তার আইল্যান্ডের রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকে। সে তার আইল্যান্ডের মধ্যে কোনো শক্তিশালী বিষয়বস্তুর হস্তক্ষেপ পছন্দ করে না। তাই সে তার সামনে আসা সমস্ত গুলি ছোড়া হেলিকপ্টারগুলোকে এক এক করে ধ্বংস করতে শুরু করে। সায়েন্টিস্ট ও আর্মিদের সমস্ত প্লেন ধ্বংস হয়ে যায়। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক হেলিকপ্টার ক্র্যাশ খাবার পরেও বেঁচে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা দুটো দলে বিভক্ত হয়ে যাবে। তবে জেনারেল সায়েন্টিস্টের উপর গান পয়েন্ট করে তাকে জিজ্ঞাসা করে তার আসল উদ্দেশ্যটা আসলে কি। সায়েন্টিস্ট জেনারেলকে তার জীবনের এক ঘটনা শোনায়। সে তার কয়েকজন বন্ধুদের সাথে সমুদ্রের বুক চিরে জাহাজ করে যাচ্ছিল। তবে হঠাৎ তাদের জাহাজের মধ্যে এক অদ্ভুত ক্রিয়েচার হামলা করে। সেই হামলায় সায়েন্টিস্টের সকল বন্ধুরা মারা যায়। সায়েন্টিস্ট সেই হামলা থেকে বেঁচে কোনো মতো ফিরে এসে যখন সবাইকে এই ব্যাপারে বলে, কেউ তার কথা বিশ্বাস করে না। তাই সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে রিসার্চ করার। অবশেষে সে এই আইল্যান্ডকে খুঁজে বের করে। এখন তার জীবনের একটাই উদ্দেশ্য, পৃথিবীবাসীর সামনে এই ভয়ানক সব জীবদেরকে তুলে ধরা। সায়েন্টিস্ট জেনারেলকে বলে এই সমস্ত ভয়ানক প্রাণীগুলো তাদের কোনো ক্ষতি করুক বা তাদের উপরে চড়ে বসুক, তার আগেই এই ভয়ানক প্রাণীদেরকে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমাদেরকে দেখানো হয় আর্মিদের একজন সোলজার হারিয়ে গিয়েছে, তাই বাকি আর্মিরা তাকে খুঁজতে শুরু করে। তবে তারা দেখতে পায় একটি বাস একটি সোলজারের মুখ বরাবর ঢুকে গিয়েছে। সোলজারটি সেখানেই মারা যায়। দেখানো হয় এক বিশাল বড় মাকড়সা বাঁশের গাছগুলোর মাঝখানে তার বাড়ি তৈরি করেছে। মাকড়সাটি তার বাঁশের ন্যায় পায়ের সাহায্যে সোলজারদের উপর আক্রমণ করতে শুরু করে। সোলজাররা গুলিবর্ষণ শুরু করলে শেষ পর্যন্ত গুলির আঘাতে মাকড়সাটি মারা যায়। আমরা জানতে পারি এই জঙ্গলটি এ সমস্ত হিংস্র জীবজন্তু দিয়ে ভর্তি। আমাদের সেই হারিয়ে যাওয়া সোলজারকে দেখানো হয় সে দৈত্যাকার কং এর সামনে ছিল। সে কংকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কং একটি নদীর মধ্যে পানি খেতে এসেছে। তবে ঠিক সেই মুহূর্তে এক বিশালাকার অক্টোপাস কং এর উপর আক্রমণ করে। আমরা দেখতে পাই কং সেই অক্টোপাসটিকে মেরে তাকে খেয়ে ফেলে।
আর এই দৃশ্য দেখে হারিয়ে যাওয়া সেই সোলজারটি হতবাক হয়ে যায়। এরপর আমরা বিভক্ত হয়ে যাওয়া অন্য আরেক দল টিমকে দেখতে পাই, যারা জঙ্গলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বিশাল বড় একটি ষাঁড়কে দেখতে পায়। তারা যখন তার উপর গান পয়েন্ট করে, সেখানে উপস্থিত জেমস নামক এক ব্যক্তি তাদেরকে গুলিবর্ষণ করতে নিষেধ করে। বিশাল আকার সেই ষাঁড়টি সেখান থেকে চলে যায়। জেমস ও তার টিমকে কিছু জঙ্গলি ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক বয়স্ক সোলজার চলে আসে। সিনেমার শুরুতে আমরা যেই দুইজন সোলজারকে দেখতে পাই, তিনি তাদের একজন। সোলজার জেমস ও তার টিমকে বলে এই আদিবাসীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, আর কং নামক সেই বিশাল আকার গরিলাকে তারা তাদের রক্ষক হিসেবে মেনে থাকে। সোলজার তাদের আরও বলে যে বহু বছর ধরেই তারা দুজন সোলজার মিলে এই আদিবাসীদের সাথে বসবাস করে আসছে। তবে কিছুদিন আগের ঘটনা, স্কুল ক্রোলার নামক এক ভয়ানক প্রাণী তার বন্ধুকে মেরে ফেলে। এই ভয়ানক প্রাণী এতদিন যাবৎ মাটির গভীরে বসবাস করত। জেমস ও তার সাথীরা যখন জঙ্গলের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই বিস্ফোরণের কারণে মাটির মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়, যার কারণে সেই অত্যন্ত ভয়ানক প্রাণীরা আবার জেগে ওঠে। বয়স্ক সোলজার কং এর আরও একটি ঘটনা খুলে বলে। কং যখন ছোট ছিল, তার বাকি পরিবারদের এই প্রাণী হত্যা করেছিল। কং এর যদি কোনো কিছু হয়ে যায়, তবে এই জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের কে রক্ষা করবে? এরপরে আমরা একটি বিশাল বড় বুনো মহিষকে প্লেন চাপা অবস্থায় দেখতে পাই, যাকে ক্যামেরা হাতে একজন মহিলা বাঁচাবার চেষ্টা করে। তবে ঠিক সেই মুহূর্তে কং সেখানে চলে আসে। কং সেই প্লেনটি মহিষের উপর থেকে তুলে নেয়। মহিলা কং এর এই উদারতা দেখে মুগ্ধ হয়ে যায়। এখানে আমরা জানতে পারি বিশাল আকার কং এর মনের মধ্যে নিরীহ প্রাণীদের জন্য যথেষ্ট মায়া মহব্বত রয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই সেই হারিয়ে যাওয়া সোলজারকে, যে জঙ্গলের মধ্যে তার সাথীদেরকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার সামনে এক অদ্ভুত ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচারটিকে দেখার পর সে তার উপর গুলিবর্ষণ শুরু করে। ক্রিয়েচারটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সোলজার যখন পেছনে ঘুরে দেখে, সে দেখতে পায় স্কুল ক্রোলার নামক সেই ভয়ানক ক্রিয়েচারটি তার পেছনে অবস্থান করছে। আমরা দেখতে পাই হারিয়ে যাওয়া সেই সোলজারটিকে সেই ক্রিয়েচারটি মেরে ফেলে। এদিকে আর্মিদের দল সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এইদিকে জেমস ও তার টিম একটি বোটে করে আদিবাসীদের এলাকা হতে বেরিয়ে পড়ে। তবে কিছু দূরে যেতে না যেতেই কিছু উড়ন্ত হিংস্র পশু এসে তাদের উপর আক্রমণ করে। তাদের টিমে থাকা একজন লোককে তারা আকাশের মধ্যে নিয়ে গিয়ে তার সমস্ত শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই দৃশ্য দেখার পর সেখানে উপস্থিত সবাই অত্যন্ত আতঙ্কিত হয়ে ওঠে। তারা গুলিবর্ষণ শুরু করলে সেই প্রাণীগুলো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আর্মিদের টিম ও সায়েন্টিস্টের টিম একসাথে মিলিত হয়। মেজর সায়েন্টিস্টের টিমের লোকেদের বলে তার এক সোলজার জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। মেজর তার আর্মিদের সাথে সমস্ত জঙ্গল খুঁজেছে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায়নি। তাই তারা এখন উত্তরের দিকে রওনা দিচ্ছে। তবে সেখানে উপস্থিত এক বৃদ্ধ আর্মি তাদেরকে সেখানে যেতে নিষেধ করে, কারণ সেখানে অবস্থান করছে সেই হিংস্র প্রাণীগুলো। তারা সেখানে পৌঁছালে সেখানে উপস্থিত এক আর্মি যখন তার হাতে উপস্থিত এক সিগারেট ফেলে দেয়, সেখানে সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে সেই হিংস্র প্রাণীগুলো বাইরে বেরিয়ে আসে। হিংস্র সেই প্রাণীগুলো সেখানে উপস্থিত লোকেদের খেতে শুরু করে। সবাই বাঁচার জন্য সেই প্রাণীগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। হঠাৎ একটি প্রাণীর মুখ থেকে লকেট সহ কাটা মাথা বেরিয়ে আসে। জেমস সেই লকেটটি দেখে বুঝে যায় এটি সেই সোলজারের মাথা, যাকে তারা খুঁজতে এসেছে। হিংস্র সেই প্রাণীগুলো সংখ্যায় অনেক ছিল। চারপাশে এক বিশেষ গ্যাস ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত তারা অগ্নি নিক্ষেপ অস্ত্রের সাহায্যে সেই প্রাণীগুলোকে মারতে সক্ষম হয়। আগুন লাগার কারণে সেই প্রাণীগুলো সেখানেই মারা যায়। জেমস মেজরের কাছে এসে তাকে বলে তাদের হারিয়ে যাওয়া সোলজার আর বেঁচে নেই। জেমস মেজরকে বিশ্বাসের জন্য সেই লকেটটিও দেখায়। তবে জেমসের কথাগুলো শোনার পর মেজর প্রচণ্ড রেগে যায়। মেজর সেখানে উপস্থিত সবাইকে বলে সে কং নামক সেই দৈত্যাকার গরিলাকে মেরে ফেলবে। তবে সেখানে উপস্থিত সবাই তাকে বলে এই হত্যাতে কং এর কোনো দোষ নেই। কং এই স্কুল আইল্যান্ডের প্রোটেক্টর, সে কোনো নিরীহ মানুষের ক্ষতি করে না। তবে সেখানে উপস্থিত রাগী মেজর তাদের কোনো কথাই শোনে না, বরং সে তাদের উপর গান পয়েন্ট করে। জেমস মেজরকে বলে সে তার সাথীকে খোঁজার জন্য নিশ্চিন্তে যেতে পারে। আমরা দেখতে পাই তারা আবার দুটো দলে বিভক্ত হয়ে যায়। এইদিকে জেমস ও ক্যামেরা হাতে থাকা সেই মহিলাটি একটি পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে সেখানে কং চলে আসে। কংকে দেখে সেই মহিলাটি ভয় পেয়ে যায়। তবে সে যখন কং এর গায়ে হাত বুলায়, আমরা দেখতে পাই কংও তাদের কাছ থেকে আদর পেতে চায়। অপরদিকে মেজর ও তার আর্মিরা নদীর মধ্যে প্রচুর পরিমাণে বোম সাজিয়ে রাখে। তারা এক এক করে সমস্ত বোম বিস্ফোরণ করতে শুরু করে। নদীর মধ্যে আগুন ধরার কারণে কং রেগে যায় ও তাদের দিকে ছুটে আসে। তবে আগুনের প্রচণ্ডতা বেশি থাকায় কং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরই সুযোগ নিয়ে মেজর আরও বেশি করে বোমা বিস্ফোরণ করার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে অস্ত্র হাতে জেমস চলে আসে। সে মেজরকে বোমা বিস্ফোরণ ঘটাতে নিষেধ করে। অনেক বোঝানোর পর যখন মেজর তার অস্ত্র নিচে রাখতে যায়, ঠিক সেই মুহূর্তে সেখানে এক বিশাল বড় স্কাল ক্রোলার চলে আসে। এই ভয়ানক প্রাণীর ভয়ানক আওয়াজ শুনে পেছন দিকে জ্ঞান হারিয়ে ফেলা কংও জেগে ওঠে। কং নিজের জ্ঞান ফিরেছে এটি দেখতে পেয়ে মেজর বোমা বিস্ফোরণের আদেশ দিয়ে দেয়। তবে সে আদেশ দিতে যাবে ঠিক সেই মুহূর্তে কং তার বিশাল হাতের সাহায্যে মেজরকে পিষে রেখে দেয়। কং ও সেই হিংস্র প্রাণীর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়।
এদিকে জেমস ও তার সাথীরা বোটের উদ্দেশ্যে রওনা দেয়। কং ও সেই হিংস্র প্রাণীর লড়াই সকাল পর্যন্ত চলতে থাকে। এদিকে জেমসের টিমের এক লোক মেশিন গানের সাহায্যে সেই হিংস্র প্রাণীর উপর গুলিবর্ষণ শুরু করে। কং এর শরীর লোহার তৈরি শিকল দ্বারা পেঁচিয়ে যাওয়ার কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না। অপরদিকে জেমসের টিমের এক লোক কিছু বোম সাথে নিয়ে হিংস্র প্রাণীটির সামনে চলে যায়। হিংস্র প্রাণী যখন তাকে ভক্ষণ করবে সে তার মুখের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে। তবে তার এই পরিকল্পনা ব্যর্থ যায়। হিংস্র প্রাণীটি তাকে মুখে না নিয়ে লেজ দিয়ে ঝাপটা মারে, যার কারণে সেই লোকটি দূরে কোথাও গিয়ে ব্লাস্ট হয়ে যায়। লোকটির ব্লাস্ট হবার পর সেই হিংস্র প্রাণীটি মেশিন গান চালানো লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে কং লোহার চেনের সাহায্যে হিংস্র প্রাণীটির উপর আক্রমণ করে। এদিকে সেই মেয়েটি অগ্নি অস্ত্রের সাহায্যে সেই প্রাণীটির উপর গুলিবর্ষণ করে। তবে আমরা দেখতে পাই মেয়েটি পানিতে পড়ে যায়। মেয়েটির পানিতে পড়ে যাওয়ার পর এদিকে কং ও সেই হিংস্র প্রাণীটির মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে কং তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে প্রাণীটির গায়ে অনেক আঘাত করে, যার কারণে প্রাণীটি শেষ পর্যন্ত মারা যায়। পানিতে পড়ে যাওয়া মেয়েটিকে কং বাহিরে নিয়ে আসে। এরপরে জেমস ও তার সাথীরা বোটে করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় সেই স্কুল আইল্যান্ডে হারিয়ে যাওয়া 30 বছর আগের এক সোলজার তার বাসায় ফিরে আসে, যাকে দেখতে পেয়ে তার পরিবারের সকলেই অনেক খুশি হয়ে যায়। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তৃতীয় নম্বরে 2021 সালে মুক্তি পাওয়া সিনেমা গডজিলা ভার্সেস কং। সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা হলো। সিনেমার শুরুতে আমাদেরকে জানানো হয় আজ থেকে প্রায় 5 বছর আগে গডজিলা এবং কং নাম ভয়ানক দুই দানবের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধে কং হেরে যায়। কংকে হারাবার পর গডজিলা গভীর সমুদ্রের তলদেশে চলে যায়। এরপর সিনেমার বর্তমানে আমরা কংকে দেখতে পাই, যার শারীরিক আকার পূর্বের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। কং একটি সুন্দর দ্বীপে বসবাস করছে যেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে আমরা একটি ছোট উপজাতি মেয়েকে দেখতে পাই। এই উপজাতি মেয়েটি কং এর ভাষা বুঝতে পারে ও তার সাথে কথোপকথন করতে পারে। কং এই ছোট মানব শিশুকে অনেক বেশি পছন্দ করে। সে তার সমস্ত কথা শোনে। তবে আমরা জানতে পারি সুন্দর ছোট দেখতে এই শিশুটির বাক ও শ্রবণ শক্তি নেই। আমরা দেখতে পাই হঠাৎ কং রেগে যায়। সে একটি গাছকে তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে নিক্ষেপ করে, যেটি আকাশের মধ্যে কোথাও গিয়ে গেঁথে যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে কংকে কোনো একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যাতে করে গডজিলা দ্বিতীয়বার তার কোনো ক্ষতি করতে না পারে। তবে কং আকারে অনেক বড় হয়ে গিয়েছে, তাই সেখানে উপস্থিত লোকেরা এটি সিদ্ধান্ত নেয় তারা কং নামক এই দৈত্যাকার প্রাণীকে কোনো এক নিরাপদ স্থানে রেখে আসবে। এরপরে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে এক বিশাল বড় কোম্পানিতে কর্মরত রয়েছে। তবে সেই হ্যাকার জানতে পারে তার কোম্পানি বিশেষ কোনো উদ্দেশ্যে বিশাল আকার এক ডিভাইস তৈরি করছে। সে তার হ্যাকিং দক্ষতার সাহায্যে আবিষ্কার সম্পর্কে সমস্ত তথ্য বের করে ফেলে। সে জানতে পারে বিশাল আকার এই যন্ত্রটিকে তারা হংকং এর কোথাও শিপ করতে যাচ্ছে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যালার্ম বেজে ওঠে। আমরা দেখতে পাই গভীর সমুদ্র হতে গডজিলা পুনরায় বেরিয়ে এসেছে। সমুদ্র হতে বেরিয়ে এসে সে শহরের সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে। তবে হঠাৎ গডজিলার এমন রাগের কারণ কেউই বুঝে উঠতে পারে না, কারণ গডজিলা এমন একজন টাইটান যে কখনোই পৃথিবীতে বসবাসকারী কোনো প্রাণীর ক্ষতি করে না। আমরা দেখতে পাই গডজিলা তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে শহরের মধ্যে উপস্থিত সেই বিশাল কোম্পানিটিকে নিমিষেই ধ্বংস করে ফেলে। গডজিলার এমন ধ্বংসাত্মক কাজ শহরের সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়। সকলেই গডজিলাকে শত্রু ভাবতে শুরু করে। ধ্বংস হয়ে যাওয়া কোম্পানির মালিক সকলের উদ্দেশ্যে বলে তারা এমন এক অস্ত্র তৈরি করতে যাচ্ছে যেই অস্ত্রের সাহায্যে গডজিলাকে থামানো যাবে। এরপর আমরা ম্যাডিসন নামক স্কুল পড়ুয়া এক মেয়েকে দেখতে পাই, যে নিউজ চ্যানেলের মধ্যে গডজিলার এই খবরটি দেখতে পায়। তবে সে এটি বিশ্বাস করতে চায় না, কারণ গডজিলার প্রতি তার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ম্যাডিসন তার বাবার সাথে গডজিলার ব্যাপারে কথা বলে, তবে তার বাবা তার কথার তেমন গুরুত্ব দেয় না। এরপর ম্যাডিসন হ্যাকারের রেকর্ড করা অডিওটি শুনতে পায়। হ্যাকারের কথা শুনে সে হ্যাকারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। ম্যাডিসন জানতে চায় যে গডজিলার এমন কি হয়েছে যে সে এত উত্তেজিত হয়ে গিয়েছে ও শহরের উপর আক্রমণ করেছে। এরপর আমরা সেই কোম্পানির মালিককে দেখতে পাই, যে ডক্টর নেথান নামক একজন সায়েন্টিস্টের কাছে এসেছে। কোম্পানির মালিক ডক্টর নেথানের লেখা একটি বই পড়েছিল, যে বইটির মধ্যে হোলো আর্থ সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। হোলো আর্থ এমন একটি জায়গা যেটি মাটির গভীরে অবস্থান করছে। সেটি এমন একটি জায়গা যেখান থেকে সমস্ত টাইটান্সদের জন্ম হয়েছে, আর সমস্ত টাইটান্সরা এই জায়গা থেকেই তাদের শক্তি সঞ্চয় করে থাকে। কোম্পানির মালিক সায়েন্টিস্টকে তার এক লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। কোম্পানির মালিক সায়েন্টিস্টকে বলে যে তারা হোলো আর্থের মধ্যে এক শক্তির উৎস খুঁজে পেয়েছে। তবে বিশাল হোলো আর্থের মধ্যে সেই শক্তির উৎস কোথায় অবস্থান করছে তা সম্পর্কে তারা কোনো কিছুই জানে না। হোলো আর্থের ভেতরে প্রবেশ করে যদি তারা সেই শক্তির উৎস খুঁজে বের করতে পারে, তবে সেই শক্তির সাহায্যে তারা গডজিলার মোকাবিলা করতে পারবে। সায়েন্টিস্ট নেথান কোম্পানির মালিককে বলে
হলো আর্থে প্রবেশ করা সম্ভব নয়। সেখানে গ্র্যাভিটি না থাকার কারণে সমস্ত কিছু আকাশে উঠতে শুরু করে। তবে কোম্পানির মালিক সায়েন্টিস্টকে বলে তারা এক অ্যান্টি গ্র্যাভিটি কার তৈরি করেছে, যেটির সাহায্যে তারা খুব সহজেই হলো আর্থের ভেতরে প্রবেশ করতে পারবে। এরপর কোম্পানির মালিক সায়েন্টিস্টকে বলে যে টাইটান্সদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের সাহায্যে তারা নিজেদের বাসস্থান খুঁজে বের করতে পারে। তাই তারা কংকে হলো আর্থের মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা এক মহিলা সায়েন্টিস্টকে দেখতে পাই যে কংকে দেখাশোনার কাজে নিয়োজিত রয়েছে। সায়েন্টিস্ট নেথান মহিলা সায়েন্টিস্টকে বোঝাবার চেষ্টা করে যে কং এর আসল বাড়ি হচ্ছে হলো আর্থ, তাই তাদেরকে কংকে যত তাড়াতাড়ি সম্ভব হলো আর্থে নিয়ে যাওয়া দরকার, কারণ গডজিলা যখন তখন কং এর উপর আক্রমণ করতে পারে। মহিলা সায়েন্টিস্ট শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ম্যাডিসনকে দেখতে পাই যে তার বন্ধুকে সঙ্গে নিয়ে সেই হ্যাকারের কাছে পৌঁছায়। হ্যাকার ম্যাডিসন ও তার বন্ধুকে বলে যে তার কোম্পানি এক অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে, সেই অস্ত্রটি তৈরি করার পর সেটি তারা হংকংয়ে শিফট করবে। তবে গডজিলা এটি চাইতো না, যার কারণে সে কিছুদিন আগে সেই কোম্পানিকে ধ্বংস করে ফেলে। আমরা দেখতে পাই হলো আর্থের উদ্দেশ্যে কংকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমরা জানতে পারি সেই রাস্তায় গডজিলা ছুটে আসছে, যার কারণে সেখানে উপস্থিত লোকেরা কংকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইদিকে বিশালাকার গডজিলা সমুদ্রের বুক চিরে একটি জাহাজকে মাঝ বরাবর ভেঙে কং এর দিকে এগিয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম দিকে তারা দুজন একে অপরকে সমানভাবে টক্কর দিলেও এক পর্যায়ে গডজিলা কং এর উপর ভারী পড়তে শুরু করে। গডজিলা তার অ্যাটমিক ব্রেথ নিক্ষেপ করে। অ্যাটমিক ব্রেথ হতে বাঁচার জন্য কং সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তবে গডজিলা, যে কিনা সমুদ্রের ভেতরে নিঃশ্বাস নিতে পারে, সে কংকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে। জাহাজের মধ্যে উপস্থিত লোকেরা গডজিলাকে থামাবার জন্য পানির ভেতরে বোমা বিস্ফোরণের সিদ্ধান্ত নেয়। এর সুযোগে কং পানি হতে বেরিয়ে আসে। জাহাজে উপস্থিত লোকেরা জাহাজের ইঞ্জিন কিছুক্ষণের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়, কারণ ইঞ্জিন হতে নির্গত শক্তি গডজিলাকে আকর্ষিত করছিল। জাহাজের সমস্ত ইঞ্জিন বন্ধ করায় গডজিলা শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। এরপরে জাহাজের মধ্যে থাকা লোকেরা কংকে আকাশপথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরের দৃশ্যে আমরা ম্যাডিসন ও তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা লুকিয়ে লুকিয়ে কোম্পানির ভেতরে প্রবেশ করে। তারা দেখতে চায় যে কোম্পানি এমন কি তৈরি করছে যার জন্য গডজিলা এতটা রেগে গিয়েছে। তারা সেখানে টাইটান্সদের কিছু ডিম দেখতে পায়, যেগুলো সেখানে সংরক্ষিত অবস্থায় ছিল। এরপর আমরা দেখতে পাই কংকে আকাশপথ হতে হলো আর্থের মুখোমুখি নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই কং হলো আর্থের ভেতরে প্রবেশ করে। কং এর পেছনে অ্যান্টি গ্র্যাভিটি শিপের সাহায্যে সেখানে উপস্থিত সায়েন্টিস্টরাও যেতে শুরু করে। আমরা দেখতে পাই কিছুক্ষণের ভেতরেই তারা হলো আর্থের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত এক ভয়ানক টাইটান তাদের জাহাজে আক্রমণ করে সেটি ধ্বংস করে ফেলে। অন্য আরেকটি জাহাজ ধ্বংস করবে, ঠিক সেই মুহূর্তেই কং সেটিকে মেরে ফেলে। সেটিকে হত্যা করার পর কং তার গন্তব্যস্থলে রওনা দেয়। আমরা দেখতে পাই হলো আর্থে গ্র্যাভিটি না থাকার কারণে সমস্ত পাথর আকাশে ভাসতে শুরু করে। অপরদিকে ম্যাডিসন ও তার বন্ধুরা কোম্পানিতে তৈরি করা গুপ্ত অস্ত্র সম্পর্কে জানতে পেরে যায়। গডজিলাকে হত্যা করার জন্য কোম্পানিটি একটি বিশালাকার যান্ত্রিক গডজিলা তৈরি করেছে। আমরা জানতে পারি এই গডজিলার নাম মেকা গডজিলা। আমরা দেখতে পাই মেকা গডজিলাকে ভেতর থেকে একটি লোক নিয়ন্ত্রণ করছে। মেকা গডজিলার সামনে একটি হিংস্র টাইটানকে ছেড়ে দেওয়া হয়। তবে মেকা গডজিলা নিমিষেই সেই টাইটানকে মেরে ফেলে। আমরা জানতে পারি মেকা গডজিলাকে চালাবার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন, আর সেই শক্তি হলো আর্থের মধ্যে সংরক্ষিত রয়েছে। মেগা গডজিলার মধ্যে থাকা এনার্জি গডজিলা জানতে পেরে যায়, তাই সে তার দিকে রওনা হতে শুরু করে। এইদিকে আমরা হলো আর্থের মধ্যে কংকে দেখতে পাই যে সেই শক্তির উৎসের সন্ধান পেয়ে গিয়েছে। শক্তি উৎসটি একটি পাহাড়ের গুহার মধ্যে সংরক্ষিত রয়েছে। কং সেই গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে সে তার পুরাতন একটি অস্ত্র খুঁজে পায়। আমরা দেখতে পাই গডজিলা রাগান্বিত অবস্থায় হংকং শহরে প্রবেশ করে, কারণ হংকং শহরের মধ্যেই মেকা গডজিলা অবস্থান করছে। কং তার হাতে থাকা অস্ত্রটি চার্জ করার জন্য শক্তি উৎসের মধ্যে রাখে। অস্ত্রটি শক্তি সঞ্চয় করতে শুরু করলে গডজিলা বুঝতে পারে যে হলো আর্থের ভেতরে কেউ প্রবেশ করেছে। গডজিলা তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে ভূপৃষ্ঠের ভেতরে একটি গর্তের সৃষ্টি করে। আমরা দেখতে পাই সেই গর্তটি হলো আর্থ পৃথিবীর মধ্যে একটি পোর্টালের সৃষ্টি করে। আমরা দেখতে পাই কোম্পানির লোকেরা শক্তি উৎসের একটি স্যাম্পল কোম্পানির কাছে পাঠিয়ে দেয়। কোম্পানির লোকেরা সেই শক্তির সাহায্যে মেকা গডজিলাকে পুনরায় অ্যাক্টিভেট করতে সক্ষম হয়। আমরা দেখতে পাই কং সেই পোর্টালের সাহায্যে গডজিলার সাথে লড়াই করার জন্য হংকং শহরে চলে আসে। তাদের দুজনের মধ্যে ভয়ানক এক যুদ্ধ শুরু হয়ে যায়। লড়াইয়ের প্রথম দিকে কং গডজিলার সাথে সমপেক্ষভাবে লড়াই করতে শুরু করে। তবে গডজিলা যখন তার অ্যাটমিক ব্রেথ কং এর বিপক্ষে নিক্ষেপ করতে শুরু করে,
করে। কং তার অস্ত্রের সাহায্যে গডজিলার অ্যাটমিক ব্রেথ আটকাবার চেষ্টা করে, তবে অ্যাটমিক ব্রেথের প্রচণ্ডতা এত বেশি ছিল যে কং সেটি আটকাতে ব্যর্থ হয়। কং এক পর্যায়ে আহত হয় ও ক্লান্ত হয়ে পড়ে। গডজিলা কংকে মেরে মাটির নিচে ফেলে দেয় ও তার বুকের উপর পা চড়িয়ে এটি বুঝিয়ে দেয় যে সেই সকল টাইটান্সদের রাজা। কং এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে সে আর উঠে দাঁড়াতে পারে না। আমরা দেখতে পাই গডজিলা তাকে হত্যা করে না, বরং সে কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয় যেখানে মেকা গডজিলা অবস্থান করছে। অবিশ্বাস্যভাবে মেকা গডজিলা হোলো আর্থ হতে শক্তি পাবার পর নিচ থেকে জীবিত হয়ে যায়। মেকা গডজিলা কোম্পানির মালিককে মেরে ফেলে। মেকা গডজিলা তাকে নিয়ন্ত্রণকারী সেই লোকটিকেও মেরে ফেলে। মেকা গডজিলা কোম্পানি হতে বেরিয়ে আসে ও গডজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। মেকা গডজিলার থেকেও আকারে অনেক বড় ছিল ও তার শারীরিক গঠন গডজিলার চেয়েও উন্নত মানের, যার কারণে গডজিলা তার সাথে লড়াই করতে পারে না। এদিকে ম্যাডিসন ও তার বন্ধুরা মেকা গডজিলা সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে। অপরদিকে কং, যে কিনা আহত অবস্থায় পড়ে রয়েছে, সে তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছে। কং এর জ্ঞান ফেরাবার জন্য তারা সেই অ্যান্টিগ্রাভিটি কার ব্যবহার করে। অ্যান্টিগ্রাভিটি কার ব্যবহার করে কংকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। বৈদ্যুতিক শক দেওয়ার কারণে কং তার জ্ঞান পুনরায় ফিরে পায়। ছোট উপজাতি মেয়েটি কংকে বোঝাবার চেষ্টা করে যে গডজিলা তাদের শত্রু নয়। কং প্রথমত বুঝতে না চাইলেও শেষ পর্যন্ত সে গডজিলার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এইদিকে মেকা গডজিলা যখন গডজিলাকে মেরে ফেলবে, ঠিক সেই মুহূর্তে কং সেখানে চলে আসে। তবে মেকা গডজিলা এতটাই শক্তিশালী ছিল যে কং ও গডজিলা মিলেও তাকে থামাতে পারছে না। এইদিকে আমরা দেখতে পাই ম্যাডিসন ও তার বন্ধুরা মেকা গডজিলা সিস্টেমকে হ্যাক করতে না পেরে সেখানে রাগ করে পানি ঢেলে দেয়। তবে অবিশ্বাস্যভাবে মেশিনের মধ্যে পানি ঢেলে দেওয়ার কারণে মেকা গডজিলা সিস্টেমে তারতম্য দেখা দিতে শুরু করে। কিছুক্ষণের জন্য মেকা গডজিলা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এরই সুযোগ নিয়ে গডজিলা তার অ্যাটমিক শক্তির সাহায্যে কং এর হাতে থাকা অস্ত্রটি চার্জিত করে দেয়। কং সেই চার্জিত অস্ত্রের সাহায্যে মেকা গডজিলাকে টুকরো টুকরো করে ফেলে। মেকা গডজিলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পর গডজিলা ও কং একে অপরের সামনাসামনি হয়। তবে গডজিলা এবার তার উপর আক্রমণ করে না, গডজিলা সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই গডজিলা সমুদ্রের গভীরে চলে যায়। অপরদিকে কং হোলো আর্থে বসবাস করতে শুরু করে। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষ যে সিনেমাটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা হলো। সিনেমার শুরুতে আমরা কংকে হোলো আর্থের মধ্যে দৌড়াতে দেখতে পাই। আমরা দেখতে পাই কিছু হিংস্র টাইটেন্স কংকে তাড়া করছে। কং সেই হিংস্র টাইটেনদের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। কং হোলো আর্থের বিভিন্ন জায়গায় কিছু ফাঁদ বানিয়ে রেখেছিল। কং সেখানে উপস্থিত ফাঁদের মধ্যে এক বিশাল ডাল ফেলে দেয়, যার কারণে সেখানে এক বড় গর্তের সৃষ্টি হয়। গভীর সেই গর্তের ভেতরে সেখানে উপস্থিত বেশিরভাগ হিংস্র টাইটেন্স পড়ে মারা যায়। কং তার পাশে থাকা এক মৃত টাইটেনকে দুহাত দিয়ে তুলে মাঝ বরাবর চিড়ে ফেলে। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত বাকি টাইটেন্সরা পালিয়ে যায়। এরপরে আমাদের এক নিউজ চ্যানেলের মধ্যে গডজিলাকে দেখানো হয়। আমরা দেখতে পাই গডজিলাকে যে শহরের মধ্যে আক্রমণ করা এক টাইটেনকে তার লেজার বিমের সাহায্যে মেরে ফেলে। এরপর আমরা এক উপজাতি মেয়েকে দেখতে পাই যে কং এর সাথে কথা বলতে পারে, তবে সে বর্তমানে শহরের মধ্যে অবস্থান করছে। এই মেয়েটি তার স্বপ্নের মধ্যে বিশেষ কিছু চিত্র দেখতে পায়, যার কারণে সে বিচলিত হয়ে যায়। উপজাতি মেয়েটি শহরের মধ্যে যেই মহিলার সাথে থাকতো তিনি একজন সায়েন্টিস্ট। সে তাকে তার স্বপ্ন সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে। রাতের বেলা ঘুমানোর সময় উপজাতি সেই মেয়েটি স্বপ্নের মধ্যে আবার সেই চিত্রগুলো দেখতে পায়। সে সায়েন্টিস্ট মহিলাকে বলে অবশ্যই হোলো আর্থের মধ্যে কং কোনো বিপদে পড়েছে, তাদের সবাইকে অবশ্যই কং এর সাহায্য করার জন্য হোলো আর্থে যাওয়া উচিত। উপজাতি মেয়েটি তার স্বপ্নে দেখা চিত্রগুলো কাগজে এঁকে রাখে। সায়েন্টিস্ট মহিলাটি যখন সেই চিত্রগুলো গবেষণা করে তখন সেই চিত্রগুলো থেকে সে বিশেষ কিছু জানতে পারে। সায়েন্টিস্ট মহিলা চিত্রগুলো যখন অন্য আরেকজন গবেষককে দেখায়, সেই গবেষক তাকে বলে এই চিত্রগুলো হোলো আর্থে থাকা লোকেরা পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে সায়েন্টিস্ট মহিলা তার ফোনের মধ্যে এক মেসেজ পায় যে গডজিলা পানির মধ্যে থেকে বেরিয়ে এসেছে। তখন তারা বুঝে যায় যে পৃথিবীর মধ্যে অনেক বড় বিপদ আসতে চলেছে, আর গডজিলা এই বিপদের কারণে আগে থেকেই সজাগ হয়ে উঠেছে। অন্যদিকে কং হোলো আর্থ থেকে বেরিয়ে পৃথিবীর মধ্যে চলে আসে। সায়েন্টিস্ট মহিলা ও সেই উপজাতি মেয়েও তাকে দেখার জন্য চলে আসে। কং সেই উপজাতি মেয়েটিকে বলে যে তার দাঁতের সমস্যা হয়েছে। সায়েন্টিস্ট মহিলা এই ব্যাপারে জানতে পেরে তার টিমকে ডাকে। তার টিম কং এর সেই নষ্ট হয়ে যাওয়া দাঁতটি তুলে ফেলে ও তার পরিবর্তে তাকে এক মজবুত নকল দাঁত লাগিয়ে দেয়। কংকে নতুন দাঁত লাগিয়ে দেওয়ার পর কং এর পিছনে সায়েন্টিস্ট মহিলা তার টিমের সাথে হোলো আর্থে প্রবেশ করে। হোলো আর্থে পৌঁছানোর পর কং সামনে এগিয়ে যায়
অন্যদিকে সায়েন্টিস্ট মহিলা তার সাথীদের সাথে তাদের বেসের মধ্যে পৌঁছায়। এইদিকে পৃথিবীর সায়েন্টিস্টরা গডজিলাকে খুঁজে বের করে। আমরা দেখতে পাই গডজিলাকে যে অন্য টাইটানদের কাছ থেকে অ্যাটমিক ব্রেথ শোষণ করছে, যেন সে কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সায়েন্টিস্ট মহিলা তার সাথীদের সাথে তার বেসের মধ্যে যখন পৌঁছায়, সে দেখতে পায় তার বেস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এইদিকে কং হোলো আর্থের মধ্যে এক হিংস্র টাইটান আসার আভাস পায়, তাই সে তাকে মারার জন্য তার অস্ত্র উঠিয়ে সামনে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে সে এক নতুন জায়গার সন্ধান পায়। সামনে গিয়ে সে দেখতে পায় এক বিশাল বড় গরিলার ছায়া। ধীরে ধীরে সেই ছায়াটি ছোট এক গরিলার বাচ্চাতে পরিণত হয়। কং হোলো আর্থের মধ্যে গরিলার বাচ্চাকে দেখে কৌতূহল হয়ে পড়ে, তবে সেই গরিলার বাচ্চাটি তার হাতের মধ্যে কামড়ে নেয়। আমরা দেখতে পাই সেখানে কং এর মতো আরও কিছু টাইটেন্স চলে আসে। তারা সবাই কং এর উপর আক্রমণ করে, কিন্তু কং এর আকার তাদের সবার থেকে বড় ছিল, তাই কংকে কেউ হারাতে পারে না। কিছু টাইটেন্স সেখানে মারামারি করতে করতে মারা যায়, আর কিছু টাইটেন্স কং এর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাইকে হারানোর পর কং সেই ছোট টাইটেন বাচ্চাটিকে খুঁজে বের করে। তাকে সে তার বাসায় নিয়ে যেতে বলে। ছোট বাচ্চাটি না চেয়েও কংকে তার সাথে নিয়ে যেতে বাধ্য হয়। এদিকে সায়েন্টিস্ট মহিলা ও তার সাথীরা হোলো আর্থের মধ্যে এক পোর্টালের সন্ধান পায়। এদিকে গরিলার বাচ্চাটি কংকে ছল করে এক ভয়ানক জলরাশির মধ্যে নিয়ে আসে। জলরাশির মধ্যে ছিল সাপের ন্যায় এক হিংস্র টাইটেন, যেটি কং এর উপর প্রাণঘাতী আক্রমণ করে। তবে কং সেই টাইটেনকে মেরে ফেলে। আমরা দেখতে পাই ছোট গরিলাটি কং এর হাত থেকে বেঁচে পালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাপের ন্যায় টাইটেনটির কাটা মাথা ছোট গরিলাটির সামনে এসে পড়ে। ছোট গরিলাটি বুঝে যায় কং কোনো সাধারণ টাইটেন নয়, তার হাত থেকে পিছু সরানো এত সহজ না। এইদিকে গডজিলা সমুদ্রের তলদেশে গিয়ে সেখানে উপস্থিত এক হিংস্র টাইটেনকে মেরে ফেলে। তারপরে তার শরীর থেকে সমস্ত শক্তি শোষণ করে নেয়। এইদিকে মহিলা সায়েন্টিস্ট ও তার সাথীরা হোলো আর্থের এমন এক জায়গায় চলে আসে যেখানে তাদের সাক্ষাৎ সেখানে বসবাসকারী কিছু উপজাতি লোকেদের সাথে হয়। তারা সেই ছোট উপজাতি মেয়েটিকে চিনতে পারে ও তাকে তাদের সাথে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা কিছু টাইটেন্সদের সম্পর্কে জানতে পারে। তারা সেখানে জানতে পারে হোলো আর্থের মধ্যে কং এর ন্যায় আরও কিছু টাইটেন্স রয়েছে। স্কার কিং নামক কং এর মতো দেখতে এক টাইটেন, যে কিনা পৃথিবীতে রাজত্ব করতে চাইতো, কিন্তু গডজিলার জন্য সে পৃথিবীর মধ্যে আক্রমণ করতে পারে না। এদিকে কং সেই ছোট গরিলার সাথে স্কার কিং এর এলাকায় চলে আসে। কং সেখানে গিয়ে দেখতে পায় তার মতো দেখতে কিছু টাইটেন্সদের স্কার কিং নির্যাতন করছে। কং তাদের সাহায্য করতে গেলে সেখানে স্কার কিং চলে আসে। স্কার কিং সেখানে উপস্থিত ছোট গরিলার বাবাকে মেরে ফেলে, যেটি দেখার পর কং প্রচণ্ড রেগে যায় ও স্কার কিং এর সাথে লড়াই করতে শুরু করে। আমরা দেখতে পাই স্কার কিং এর কাছে একটি চেইনের ন্যায় অস্ত্র আছে, যার মাথার মধ্যে একটি ক্রিস্টাল লাগানো আছে। কং স্কার কিং এর অস্ত্রটি ধরতে গেলে ধারালো ক্রিস্টালের কারণে কং এর হাতের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়। কং ও স্কার কিং এর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই কং শেষ পর্যন্ত তার শক্তির জোরে স্কার কিংকে হারাতে সক্ষম হয়। হেরে যাওয়ার পর স্কার কিং হাসতে শুরু করে। কিছু টাইটেন্স মিলে সেখানে উপস্থিত এক আগুনের দেওয়াল সরিয়ে ফেলে, যার ভেতর থেকে শিমো নামক এক বরফের টাইটেন বের হয়। শিমো সেখানে উপস্থিত বাকি টাইটেন্সদের থেকে আকারে অনেক বড়। আমরা দেখতে পাই স্কার কিং তার হাতে থাকা ক্রিস্টালের সাহায্যে শিমোকে নিয়ন্ত্রণ করছে। স্কার কিং শিমোকে কং এর উপর আক্রমণ করতে বলে। শিমো কং এর উপর তার বরফ দিয়ে আক্রমণ করে। কং তার অস্ত্রের সাহায্যে বরফ আটকাবার চেষ্টা করে, তবে বরফের প্রচণ্ডতা এত বেশি ছিল যে কং সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারে না। শিমো কং এর উপর দ্বিতীয়বার আক্রমণ করবে। ঠিক সেই মুহূর্তে ছোট গরিলাটি কংকে পালিয়ে যাবার রাস্তা দেখায়। কং সেখান থেকে সেই রাস্তা দিয়ে পালিয়ে যায়। স্কার কিং তার কিছু গরিলাসদের কংকে মারার জন্য তার পেছনে পাঠায়। তবে আমরা দেখতে পাই কং এর পিছনে নেওয়া কিছু সংখ্যক টাইটেন্স তার বানানো ফাঁদে পড়ে যায়। বাকি এগিয়ে আসা টাইটেন্সদের উপর থেকে ছোট গরিলাটি পাথর ফেলে মেরে ফেলে। ছোট গরিলাটি এখন কং এর বন্ধু হয়ে গিয়েছে। ছোট গরিলাটি কংকে পোর্টালের সাহায্যে হোলো আর্থের মধ্যে থাকা লোকেদের কাছে নিয়ে আসে। তবে তাদের পিছনে নেওয়া স্কার কিং এর এক টাইটেন সেই পোর্টালটি দেখে ফেলে। টাইটেনটি স্কার কিং এর কাছে এসে তাকে পোর্টালের সম্পর্কে সমস্ত কিছু বলে দেয়। স্কার কিং সিদ্ধান্ত নেয় সেই পোর্টালের সাহায্যে পৃথিবীর মধ্যে প্রবেশ করে পৃথিবীতে আক্রমণ করার। স্কার কিং শিমো ও তার কিছু টাইটেন্সদের সাথে সেই পোর্টালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে গডজিলা জানতে পারে যে পৃথিবীর বুকে বড় কোনো বিপদ আসতে চলেছে, তাই গডজিলা জেগে ওঠে। আমরা দেখতে পাই গডজিলা এতদিনে প্রচুর পরিমাণে রেডিয়েশন শোষণ করে ফেলেছে। এদিকে আহত অবস্থায় পড়ে থাকা কংকে সেখানে উপস্থিত সায়েন্টিস্টরা তার ক্ষত হাতের উপর এক অত্যাধুনিক অস্ত্র সেট করে দেয়। অস্ত্রটির কারণে কং তার শক্তি পুনরায় ফিরে পায়। অস্ত্রটির কারণে সে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ছোট গরিলাটি দেখতে পায় স্কার কিং শিমোর সাথে তাদের উপর আক্রমণ করার জন্য আসছে। ছোট গরিলাটি কংকে গিয়ে এ ব্যাপারে খবর দেয়। খবর শোনার পর কং ও সেখানে উপস্থিত লোকেরা স্কার কিং এর বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেয়। তবে তারা সবাই মিলে কংকে বোঝায় যে এই লড়াই গডজিলা ছাড়া জিতা সম্ভব না। কং পোর্টালের সাহায্যে পৃথিবীর বুকে গডজিলার কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। তবে গডজিলা তাকে শত্রু ভেবে তার উপর আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে কং তার নতুন অস্ত্রের সাহায্যে গডজিলাকে মেরে ধারাশায়ী করে ফেলে। গডজিলা কং এর উপর তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে আক্রমণ চালালে কং তার প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে।
এইদিকে উপজাতি মেয়েটি মন্থ্রা নামক এক টাইটানের সাহায্যে কং ও গডজিলার লড়াই থামাতে চলে যায়। গডজিলা তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে কংকে মারবে, ঠিক সেই মুহূর্তে সেখানে মন্থ্রা ও উপজাতি মেয়েটি এসে তাকে থামিয়ে দেয়। মন্থ্রা গডজিলাকে স্কার কিং এর ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। এদিকে হোলো আর্থের উপজাতিরা পৃথিবীতে যাওয়ার পোর্টালটি বন্ধ করার জন্য দুটি পিরামিডের সংযোগ দেওয়ার চেষ্টা করে, তবে ততক্ষণে সেখানে স্কার কিং চলে আসে। স্কার কিং শিমোকে আদেশ দেয় সে যেন তার বরফের সাহায্যে দুটি পিরামিড সংযোগ হওয়ার আগে সেগুলো জমিয়ে ফেলে। শিমো স্কার কিং এর কথা মতো দুটি পিরামিড জমিয়ে ফেলে। স্কার কিং তার টাইটেন্সদের সাথে পোর্টালের মধ্যে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে মন্থ্রা সেখানে চলে আসে ও তাদের উপর আক্রমণ করে। আমরা দেখতে পাই গডজিলা ও কং সেখানে চলে এসেছে। তারা দুজন মিলে শিমো ও স্কার কিং এর উপর আক্রমণ করে। তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। তবে সেখানে গ্র্যাভিটি কম হয় তারা সবাই ভাসতে শুরু করে। তারা ভাসমান অবস্থায় তাদের যুদ্ধ চালিয়ে যায়। লড়াই করতে করতে এক পর্যায়ে পোর্টালের মধ্য দিয়ে তারা পৃথিবীর বুকে চলে আসে। পৃথিবীর মধ্যে পৌঁছানোর পর স্কার কিং তার শয়তানি পরিকল্পনা শুরু করে দেয়। সে শিমোকে আদেশ দেয় সমস্ত আকাশ বরফ দিয়ে ঢেকে দিতে, যাতে করে সূর্যের আলো পৃথিবীতে না পড়তে পারে। সমস্ত শহর দেখতে দেখতে আইসল্যান্ডে পরিণত হয়ে যায়। তখনই সেখানে কং ও গডজিলা চলে আসে ও তাদের উপর আক্রমণ করে। কং তার নতুন অত্যাধুনিক অস্ত্রের কারণে স্কার কিং এর সমস্ত আক্রমণ খুব সহজে সামলে নেয়। স্কার কিং তার অস্ত্রের সাহায্যে গডজিলার উপর আক্রমণ করলে গডজিলা তার চেনের মতো দেখতে অস্ত্রটি মুখ দিয়ে ধরে অস্ত্রটি হতে সেই ক্রিস্টালটি ছিঁড়ে ফেলে। ক্রিস্টালটি সোজা গিয়ে কং এর সামনে গিয়ে পড়ে। কং সেই ক্রিস্টালটি ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে স্কার কিং তার উপর আক্রমণ করে। কং নিজেকে স্কার কিং এর হাত থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ছোট গরিলাটি কং এর অস্ত্র দিয়ে ক্রিস্টালটির উপর জোরে আঘাত করে। ক্রিস্টালটির উপর আঘাত করায় ক্রিস্টালটি ধ্বংস হয়ে যায়। ক্রিস্টালটি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে শিমো নামক সেই বরফের টাইটেনটি স্কার কিং এর কবজা হতে মুক্তি পায়। এরপরে তারা সবাই মিলে স্কার কিংকে মারতে শুরু করে। কং তার হাতের মধ্যে থাকা শক্তিশালী অস্ত্রের সাহায্যে স্কার কিং এর গলা চিপে তাকে তুলে ধরে। ঠিক সেই মুহূর্তে শিমো তার বরফের শক্তির সাহায্যে স্কার কিংকে সম্পূর্ণরূপে জমিয়ে ফেলে। বরফের মধ্যে সম্পূর্ণরূপে জমে যাওয়ার পরও কং লক্ষ্য করে স্কার কিং তার একটি চোখ দিয়ে কংকে দেখছে। কং সঙ্গে সঙ্গে স্কার কিং এর জমে যাওয়ার শরীরকে মাটির মধ্যে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেয়। স্কার কিং এর মারা যাওয়ার পর গডজিলা তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে আকাশের মধ্যে জমে থাকা বরফগুলো গলিয়ে ফেলে। সমস্ত শহর পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এদিকে সায়েন্টিস্ট মহিলাটি উপজাতি মেয়েটিকে বলে তার লোকেদের সাথেই থাকাটা তার জন্য ভালো হবে। তবে সেই উপজাতি মেয়েটি সায়েন্টিস্ট মহিলার সাথেই থাকতে পছন্দ করে। তারা সেখানে উপস্থিত উপজাতি লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। হোলো আর্থের মধ্যে থাকা লোকেরাও তাদেরকে বিদায় জানায়। তাদের চলে যাওয়ার পর মন্থ্রা পৃথিবী থেকে হোলো আর্থে যাওয়া পোর্টালটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। হোলো আর্থের মধ্যে এখন সবাই শান্তিতে রয়েছে। গডজিলা বর্তমান শহরের মধ্যেই অবস্থান করছে। আমরা কংকে দেখতে পাই যে বর্তমান হোলো আর্থে নতুন রাজা। কং এর সাথে বর্তমান শিমো নামক সেই বরফের শক্তিশালী টাইটেনটিও রয়েছে। কং ছোট গরিলা ও শিমোকে দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।